নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। শিরাকোল কাণ্ডে এই মুহূর্তে সংঘাত চরমে। সংঘাত কাদের মধ্যে? রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। তার কারণ 3 জন আইপিএস কে ডেপুটেশনে চাইল কেন্দ্র। পত্রপাঠ কেন্দ্রের, প্রস্তাব খারিজ রাজ্যের। আসলে ঘটনাটা ঠিক কি? আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, ঘটনাটা ঠিক কি ঘটেছে? দেখো, গত 10 তারিখে জেপি নাড্ডা তিনি শহরে এসেছিলেন এবং তার ডায়মন্ড হারবারের সভা ছিল এবং সেই সভাতে, যেটা আমরা সকলে জানি, যে সেই সভাতে তার কনভয় যখন যাচ্ছিল শিরাকোল ক্রস করার সময় 10 থেকে 15 মিনিট তার কনভয় হামলা হয় এবং সেই গোটা ঘটনায় পরবর্তীকালে হোম সেক্রেটারির তরফে রাজ্যের কাছে একটা চিঠি চাওয়া হয়, রিপোর্ট চাওয়া হয় যে কি ঘটেছিল এবং কারা সেই সময় দায়িত্বে ছিলেন। সেই জায়গা থেকে গতকাল অর্থাৎ 11 তারিখে একটি চিঠি রাজ্যের কাছে আসে। সেখানে যেটা বলা হয়েছে যে নাড্ডার কনভয় রাজ্যের তরফে যে তিনজন আইপিএস অফিসার দায়িত্বে ছিলেন তাদেরকে সেন্ট্রাল ডেপুটেশনে ডাকা হয়েছে রয়েছেন এবং ডায়মন্ড হারবারের কার্যত যে কারণে তার দায়িত্বে ছিল। দ্বিতীয়ত হচ্ছে ভোলানাথ পান্ডে, এসপি ডায়মন্ড হারবার, এবং তৃতীয়ত হচ্ছেন রাজীব কৃষ্ণা, যার এই মুহূর্তে পোস্টিং হচ্ছে আইজি সাউথ বেঙ্গল। এই 3 জন আইপিএস অফিসারের তত্ত্বাবধানে সেদিনকে জেপি নাড্ডার গাড়ি একটা ডায়মন্ড হারবারে এসেছিল এবং পরবর্তীকালে যায় এবং এই গোটা ঘটনার দায় কার্যত এই 3 জন আইপিএস অফিসারের ওপরই চাপানো হয়েছে এবং সেই কারণে তাদেরকে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানো হচ্ছে এমনটা কিন্তু রাজ্যের দাবি। তোমাকে এবার যেটা বলবো যে টেকনিক্যালি এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে না, অর্থাৎ সেন্ট্রাল ডেপুটেশনে এভাবে ডিরেক্টলি চাওয়া যায় না, তার জন্য বেশ কিছু প্রসিডিওর রয়েছে। তার কারণ আজকে একটি ঘটনা ঘটেছে, সেটা ঘটনা তোমাকে ছোট করে বলবো তাহলে বিষয়টা বোঝাতে সুবিধা হবে। 4 জন আইপিএস অফিসার, যাদের নাম আমি বলবো: মনোজ মালব্য, যিনি ডিজি অর্গানাইজেশনে ছিলেন; হরমনপ্রীত সিং, যিনি এডিজি কোস্টাল ছিলেন; নীরজ নয়ন পান্ডে, ডিজি অ্যাডমিনিস্ট্রেশন; এবং সুমন বালার সাহু, ডিজি ছিলেন। এরা প্রত্যেকে 2018-19 সালে সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়ার জন্য একটা চিঠি লেখেন, কিন্তু সেই সময় রাজ্য তাদেরকে এনওসি দেয় না। ফলত কিছুদিন আগেই এনওসি পাওয়ার পরে আজকে তাদের কিন্তু ছাড়া হয় বা রাজ্যের তরফে তাদেরকে রিলিজ দেওয়া হয় এবং তারা আগামী এই ডিসেম্বরের মাসের শেষের দিকে তারা সেন্ট্রাল ডেপুটেশনে চলে যাবে। অর্থাৎ এক্ষেত্রে দুটো বিষয়, একটা হচ্ছে কোনো আইপিএস অফিসারের যখন তাদের সার্ভিস টাইম থাকে তখন 3 থেকে 4 বছর তাদেরকে সেন্ট্রাল ডেপুটেশনে কখনো না কখনো যেতে হয়, কিন্তু তার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। সেন্ট্রালের তরফে এদেরকে ডাকা হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে রাজ্যের অনুমোদন কিন্তু অবশ্যই লাগে, অবশ্যই প্রয়োজন। তার কারণে রাজ্যের যে পরিকাঠামো রয়েছে সেখানে কতজন আইপিএস অফিসার রাজ্যে রয়েছে এবং সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়ার পরে রাজ্যের সেই দেখতে হবে যে রাজ্য যদি সেই সমস্ত আইপিএস অফিসারকে দিয়ে দেয় তাহলে রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি হবে। অর্থাৎ সেন্ট্রাল চাইলেই রাজ্য কিন্তু দিতে পারে না, রাজ্যের সেখানে দেখতে হবে যে তার বদলি হিসেবে যদি অন্য কোনো আইপিএস অফিসারকে তারা সেই জায়গাতে রাখতে পারেন বা চাইতে পারেন, তবে সেই জায়গাতে একটা শূন্যস্থান পূরণ হবে এবং তারপরই সেই আইপিএস অফিসার থেকে পাঠানো যাবে। সেই কারণে এই নাড্ডার কনভয়ের যে হামলা হয়েছিল তার জন্য 3 জন আইপিএস অফিসার যাদেরকে একেবারে সেন্ট্রাল ডেপুটেশনে হঠাৎ করে চাওয়া হলো, তা কিন্তু আপাতত পত্রপাঠ রাজ্য সরকারের তরফে খারিজ করে দেওয়া হয়েছে এবং গোটা বিষয়টাকে একটা রাজনৈতিক ব্যাখ্যা রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে। কিন্তু এখানটায় আরেকটু তোমার থেকে স্পষ্ট করতে চাইবো যে তুমি যেটা বলছো ডেপুটেশনে ডাকা হতে পারে, কোন কোন ক্ষেত্রে, কোন সময় কেন্দ্র ডাকতে পারে? এই ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্ষেত্রে, যখন যদি মনে হয় যে সেন্ট্রাল বা কেন্দ্র সরকার যদি মনে হয় যে একটি রাজ্যের থেকে আইপিএস অফিসারদেরকে নিয়ে অন্য রাজ্যে পোস্টিং দিতে হতে পারে, বা সেন্ট্রালেরই হোম সেক্রেটারি ডিপার্টমেন্ট রয়েছে, হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে কোথাও পোস্টিং দিতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাকা যায়। কিন্তু সংবিধান অনুসারে দুটো বিষয় আছে, যে রাজ্য তালিকাভুক্ত বিষয়, কেন্দ্রের তালিকাভুক্ত বিষয়। রাজ্যের তালিকাভুক্ত বিষয়ের মধ্যে যে কটি বিষয় পড়ে তার মধ্যে কিন্তু অবশ্যই একটা থাকে হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, অর্থাৎ সেন্ট্রাল চাইলে কিন্তু দুম করে বা হঠাৎ করে বা আচমকা রাজ্যের কাছ থেকে কোনো আইপিএস অফিসারকে এইভাবে সেন্ট্রাল ডেপুটেশনে নিয়ে যেতে পারে না। দুটো ব্যাপার থাকে। যারা রাজ্যে এই মুহূর্তে আইপিএস অফিসার হিসেবে রয়েছেন তাদের যদি কখনো সেন্ট্রাল ডেপুটেশনে যেতে হয় তাহলে প্রথমে তাকে সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়ার জন্য একটি চিঠি লিখতে হয়। রাজ্য এবং সেন্ট্রাল দুজনেরই একই সঙ্গে প্রয়োজন অনুমোদনের। এক হচ্ছে সেন্ট্রালের বার্থ ফাঁকা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেন্ট্রাল তাদেরকে সেই অনুমোদনকে তারা সবুজ সংকেত দিতে পারে। আর স্টেট গভর্নমেন্টের যেটা নিয়ম থাকে যে স্টেট গভর্নমেন্ট তাকে এনওসি দিতে পারে সব দিক বিচার বিবেচনা করে, যে এই যদি 4 জন বা এই যদি 3 জন আইপিএস অফিসারকে বা একজন আইপিএস অফিসারকে ছেড়ে দেয় তাহলে পরবর্তীকালে রাজ্য এটাকে সামলাবে কি করে। তাই রাজ্যের এনওসি যেমন প্রয়োজন তেমনি সেন্ট্রাল ডাকার ক্ষেত্রে সেন্ট্রালের কিন্তু অনুমোদন অবশ্যই প্রয়োজন।
এক্ষেত্রে এই যে 3 জন অফিসারকে আচমকাই ডেকে নেওয়া হলো, গোটা বিষয়টাকে একটা রাজনৈতিক তরজার আকারে দেওয়া হয়েছে রাজ্যের তরফে, এবং তারা যেটা বলতে চেয়েছেন যে এই 3 জনকে চেয়ে পাঠানোর যে সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়ার একেবারে অ্যাটাচ করার যে তার মানে সুকান্ত তুমি যে কথাটা বললে যে কেন্দ্র এবং রাজ্যের দুজনের অনুমোদন লাগে, না হলে এই জিনিস হয় না। আচমকা এই যে ডাকা হচ্ছে, এই আচমকা ডাকার কারণেই কি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন, যেটা বলেছেন যে এটা সংবিধান অনুযায়ী, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যের বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা, রাজনীতি করা হচ্ছে, সে কারণেই কি এটা বলা হচ্ছে? তোমাকে বলবো যে ফার্স্ট লাইনে যেটা লেখা আছে যে অ্যানাদার লেটার ডেটেড 11th ডিসেম্বর, অর্থাৎ 10 তারিখে নাড্ডার কনভয় হামলার ঘটনা ঘটে, 11 তারিখে চিঠি আসে। যদিও সেন্ট্রাল ডেপুটেশনে 3 জন আইপিএস অফিসারকে কেন নেওয়া হচ্ছে এর ব্যাখ্যা কিন্তু করা হয়নি, শুধুমাত্র 3 জনের নাম দেওয়া হয়েছে। কিন্তু তাদের যদি পোস্টিং দেখো, তারা সেদিনকে যে পোস্টে ছিলেন বা সেই যে ডেজিগনেশন এবং নাড্ডার কনভয় তাদের উপরই ছিল, অর্থাৎ প্রবীণ ত্রিপাঠী ডিআইজি প্রেসিডেন্সি, ফলত সেদিনকে তিনি কনভয় দায়িত্বে ছিলেন। অন্যদিকে আইপিএস অফিসার ভোলানাথ পান্ডে, তিনি হচ্ছেন এসপি ডায়মন্ড হারবার, এবং আইজি সাউথ বেঙ্গল হিসেবে রাজীব মিশ্রা। এই 3 জনকে হঠাৎ করে চেয়ে নেওয়ার পিছনে রাজনীতি এই কারণে আসছে, কারণ এই 3 জনই সেদিনকে ডায়মন্ড হারবারে কিন্তু দায়িত্বে ছিলেন, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 24 ঘন্টার মধ্যে তাদেরকে ডেকে নেওয়াটা রাজনৈতিক তরজা আসছে। কিন্তু টেকনিক্যালি, আবারও বলবো, এটা টেকনিক্যালি রাজ্য প্রত্যাহার তো অবশ্যই করেছে, কিন্তু টেকনিক্যালি এটা কিন্তু করা যায় না। অর্থাৎ সেন্ট্রালের তরফে এই 3 জনকে যে সেন্ট্রাল ডেপুটেশনে দেওয়ার যে চিঠি দেওয়া হয়েছে সেটা কিন্তু অসাংবিধানিক, একেবারে আনকনস্টিটিউশনাল। সেই জায়গা থেকে, অর্থাৎ টেকনিক্যাল ব্যাখ্যা থেকে রাজ্য এদেরকে যে এই যে সেন্ট্রালের যে পত্রপাঠ তারা প্রত্যাখ্যান করে দিয়েছে, এটা কিন্তু কোনোভাবে লকে ভায়োলেট করে না, কারণ রাজ্য ছাড়পত্র দিলে তবেই কিন্তু তাদেরকে সেন্ট্রাল ডেপুটেশনে নেওয়া যায়। ফলত এই যে আর এই 3 জন অফিসারকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোয়ারশন, একটা আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চলছে পশ্চিমবাংলায়, আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি চালানোর চেষ্টা করছে, কবজা করার চেষ্টা করছে। No, you know the procedure for IAS, IPS officers. They are governed by Article 312 of the Constitution. But after being selected for IAS or IPS, they are assigned a state cadre. They may be West Bengal, Maharashtra, whatever. The center may ask for names of officers to be sent on deputation. Then it is up to the state to release them or not to release them. The state has this option. So that is the normal procedure. How will this be varied? Unless center has vacancies and unless center asks for people to be sent on deputation, their names, what can anybody do? কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের বক্তব্য আমরা শুনলাম, এবং তাদের তরফ থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনীতি করা হচ্ছে এই অভিযোগ করছেন। এবং আমরা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও তিনি এ বিষয়ে এই মুহূর্তে মন্তব্য করতে চাননি। বন্দ্যোপাধ্যায় গতকালই যত মত তত পথের কথা তিনি বলেছিলেন, এবং এবার রাজীবকে বোঝাতে দলের তরফে বার্তা দেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। দলের তরফে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বার্তা, কি বার্তা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আবির ঘোষাল। আবির, দলের তরফে কি বার্তা দেওয়া হলো? দল রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইছে। দলের যে প্রস্তাব ইতিমধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেওছে, এবং দলের সঙ্গে কথা বলতে যে কোনো আপত্তি নেই সেটাও কার্যত রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বুঝিয়েছেন দলের নেতৃত্বদের কাছে। তুমি জানো যে গত কয়েকদিন ধরে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি অরাজনৈতিক মঞ্চে তিনি একাধিক কথা বলেছেন, যদিও কোথাও তিনি দল বিরোধী কথা বলেননি, এমনকি দলের নেতা বা নেত্রী সম্পর্কেও তিনি কোনো ধরনের মন্তব্য করেননি, তাদের বিরোধিতা করে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দল মনে করছে কোথাও রাজীব বন্দ্যোপাধ্যায়ের একটা দলের প্রতি অভিমান তৈরি হয়েছে। কেন, কি পরিস্থিতিতে অভিমান তৈরি করা হলো তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব, সে কারণেই দল চাইছে তার সঙ্গে সরাসরি আলোচনা যেতে। সূত্রের খবর, আগামী সপ্তাহের শুরুতেই দলের নেতারা এই বিষয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করবেন। ধন্যবাদ আবির। দাঁতনে এই মুহূর্তে বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ। বন্ধুগণ, 10 বছর ধরে বাংলা যারা লুট করেছে, এই বাংলার মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, কেন্দ্রের পাঠানোর টাকা নিয়ে যারা লুটপাট করেছে
সেই দুষ্কৃতকারীদের, সমাজ বিরোধীদের এখানে রাজত্ব করতে দেওয়া হবে না। পশ্চিমবাংলার মানুষ এটা বলে দিচ্ছে এবার, এটা কিন্তু শুনতে পাচ্ছে না, কানা কালা হয়ে গেছে। আমরা শুনিয়ে দেবো, তাই আজকে বাজনা নিয়ে নেমেছিলাম। কানে তালা বেড়ে গেছে লোকের টাকা খেতে খেতে। আপনারা কল্পনা করতে পারেন 6 মাস 8 মাস ধরে লোকের কাজকর্ম নেই, ব্যবসা নেই করোনা মহামারীর জন্য। তাই প্রধানমন্ত্রী বললেন কোনো চিন্তা করবেন না, আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবো। সবার বাড়িতে রেশন পৌঁছেছে, দিদির ভাইরা ভাগ করে খেয়ে দিয়ে। প্রধানমন্ত্রী পরের দিন চলে গেলেন দেখতে কতটা ক্ষতি হয়েছে মানুষের। মানুষ হাহাকার করছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ বিস্তীর্ণ এলাকার বাড়িঘর উড়ে গেল, সর্বশান্ত হলো মানুষ। প্রধানমন্ত্রী দেখার পরে 1000 কোটি টাকা দিদিকে দিয়ে গেলেন। দিদি বলেন আমি সবাইকে 20,000 টাকা করে দেবো। আপনারা 20,000 পেয়েছেন? কে পেয়েছে? আমি তো পাইনি। দুদিনের মধ্যে টাকা খাওয়া হয়ে গেল, পেট্রোলের মতো হয়ে গেল। এরকম ম্যাজিক আমরা কেউ দেখিনি যে 1000 কোটি টাকা দুদিনে গায়েব। খোঁজ হলো, টাকা কোথায় গেল, টাকা কোথায় গেল, ওরা লিস্ট বেরোলো। দিদির প্রধান, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতি, তার বউ, তার ভাই, ভাইপো, সারা সবাই, মন্ডল প্রেসিডেন্ট, চাকর চেঁচামেচি হলো। দিদিমণি বলে একটু ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? ভুল করে অন্য লোকের অ্যাকাউন্টে টাকা করে চলে গেল। আপনাদের অ্যাকাউন্টে টাকা এলো ভুল করে? আমার অ্যাকাউন্টেও এলো না, সব দিদির ভাই ভাইপোদের অ্যাকাউন্টে গেল। প্রত্যেকবার এরকম ভুলটা হয় দেখবেন। সরকারি টাকা ভাগাভাগি হলে ভুল করে দিদির ভাইদের অ্যাকাউন্টে চলে যায়। আজ আর ভুল করতে দেবো না। অনেক ভুল করেছেন, এবার শুধরাবার সময় নবান্ন থেকে নামে কালীঘাটে পাঠান, প্রায়শ্চিত্ত করুন, তীর্থ করুন। গরিব মানুষের যারা চাল চুরি করে, যারা ত্রিপল চুরি করে, যারা গরিবের টাকা চুরি করে উন্নয়নের টাকা, তাদের এখানে ক্ষমতায় থাকার অধিকার নয়। যিনি টাকা পাঠাচ্ছেন নরেন্দ্র মোদী, তারই রাজত্ব এখানে হবে। দিল্লির টাকা কলকাতায় সোজা আপনার অ্যাকাউন্টে যাবে। এখানকার গরিব কৃষকরা আলুর দাম পান না, 5 টাকা করে বিক্রি করেছেন, এবারে 40 টাকা করে কিনতে হচ্ছে, কি তাই না? এখানকার গরিব কৃষকরা ধানের দাম পান না। 17.5 টাকা ছিল গতবারে সরকারি ক্রয় মূল্য, আমরা 1200 টাকা পেয়েছি, তাই তো কুইন্টাল। মোদীজি 1868 টাকা করেছেন। এবারে সরকার ধান কিনবে এই টাকায় 1 কিলো করে বিক্রি করতে পেরেছেন? খাদ্যমন্ত্রী বলছে ধান কিনছে, কে কিনছে, কোথায় কিনছে? আপনাকে সেই 1200-1300 টাকায় বিক্রি করতে হবে, ভোটারদেরকে বিক্রি করতে হবে। কারণ সরকার ধান মুখে বলবে কিন্তু নেবে না। তাই এবারে কেন্দ্র সরকার ডাইরেক্ট ধান কিনবে আপনাদের কাছ থেকে, আর আমরা ক্ষমতায় এলে ডাইরেক্ট করে দেবো। 1850 টাকার ধান 1850 টাকায় বিক্রি হবে। দিদির ভাইরা 1200 টাকা কিনে 1700 টাকা বিক্রি করে, প্রতি কুইন্টালে 500 টাকা ছেড়ে দেয়। 250 টাকা কালীঘাটে যায়, 250 টাকা পকেটে থাকে। ইলেকশন ফান্ড তৈরি হচ্ছে, আমফানের টাকা দিয়ে দিদির ভাইদের পুজো বোনাস হয়েছে। দুর্গা পূজার আগে এসেছিল, ভাইরা একটা ভর্তি ভার্তা করবে, তাই 20,000 টাকা করে দেওয়া হয়েছিল। দান ভাইরা জেনে যেতে বলছে ফেরত দাও টাকা। আমাদের যদি দম থাকে, যারা চুরি করেছে এফআইআর করুন। একজনের নামে এফআইআর হয় না, তাহলে পার্টিটা উঠে যাবে। সব ছট্টা বাটবার পকেট মার দিয়ে পার্টি চলে। এই পার্টি চলবে না। যারা ভারতের সংবিধান মানে না, ভারতের কোর্ট মানে না, তাদেরকে ভারতের আমরা রাজত্ব করতে দেবো না। যারা নিয়ম কানুন আইন মেনে কাজ করবে তারাই করবে, সেটা ভারতীয় জনতা পার্টি করবে। বিহারে আমরা 4 বার জিতলাম। নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির সাপোর্টে। দিদির বাচ্চার ভাই বলছিল এই বিজেপি হয়ে যাচ্ছে, ফেসবুকে লিখে একবারে দুটো পার্টি, মুরগি আর পাঁঠা কেনা হয়ে গেল, পার্টি হবে। এমন হাম্মক, আরে রেজাল্টটা বেরোতে দে। ওরা বিহারের লোক, তারা জানে কাকে ভোট দিতে হবে। এখানে পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে জোর করে পঞ্চায়েত ভোট করো, ওটা হবে না। যেদিন বিজেপি ক্ষমতায় আসবে, এখানকার মানুষ নিজের ভোট নিজে দেবে। ভোটে হবে, সময় হবে, ভোটে দাঁড়াবে, নির্বাচন হবে। রাজস্থানে হলো পঞ্চায়েত, আমরা জিতে গেলাম, কংগ্রেসের রাজত্ব আছে।
জম্মু কাশ্মীরে জিতলাম, আসামে জিতলাম, মানুষ ভোট দিলে বিজেপি জিতবে। দিদিমণি তাই 118টা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন ভোট আটকে রেখেছেন। জানেন বিজেপি কে ছাড়া কাউকে ভোট দেবে না লোক। ভোট করছেন না, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কান মুলে দিচ্ছি কোর্ট, কেন ভোট করছে না? চাষিদের বছরে 6,000 টাকা মোদিজি পাঠাচ্ছেন, কেউ পেয়েছেন আপনারা? এই মুহূর্তের খবর, সিএ নিয়ে কৈলাস বিজয়বর্গী এবং শান্তনু ঠাকুরের মধ্যে বৈঠক। সিএ কবে লাগু হবে সেটা এই ঠাকুরনগরে এসেই ঘোষণা করুন অমিত শাহ, এমনটাই বক্তব্য শান্তনু ঠাকুরের। আজ কৈলাস বিজয়বর্গীর সঙ্গে শান্তনু ঠাকুরের বৈঠক হয়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন রায় বর্মন। ইরন, একটা কথা বলো যে এই সিএ লাগু না হওয়া নিয়ে মতুয়াদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, সেরকম একটা পরিস্থিতিতে কৈলাস বিজয়বর্গীর সঙ্গে শান্তনু ঠাকুরের বৈঠক, এই বৈঠক থেকে কি বেরিয়ে এলো? ঠাকুর বাড়িতে আসেন এবং সেখানে কিন্তু শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন। শান্তনু ঠাকুর কিন্তু সাম্প্রতিককালে বেশ জায়গায় তিনি বলছেন, তিনি যে দাবি নিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তার নিচে তাদের মতুয়াদের যে নাগরিকত্ব সিএ চালু করার ব্যাপার, সেটা কিন্তু এখনো হয়নি। সেই জন্য কিন্তু বিভিন্ন মিটিং মিছিলে বা বিভিন্ন বিজেপি কর্মসূচিতে শান্তনু ঠাকুরকে দেখা যাচ্ছিল না। মনে করা হচ্ছে সেই ক্ষোভকে প্রশমিত করার জন্যই কিন্তু বিজয় তিনি এসেছিলেন এবং তার নিয়ে বৈঠক করেন। কিন্তু তারপরে যে বড় বলেছে সেটা কিন্তু এক প্রকার নয়, কারণ যেখানে কৈলাস বিজয়বর্গী তিনি জানিয়েছিলেন যে যদি অমিত শাহ আগামী আসার যে সভা আগামী সপ্তাহে যে তাটা সেটা যদি এখানে করা যায়, কিন্তু কোনোভাবেই শান্তনু ঠাকুর রাজি হননি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন জানুয়ারিতে সভা হতে পারে, কিন্তু সেখানে অমিত শাহ তাকে নিজেকে আসতে হবে এবং তিনি পরিষ্কার দাবি করছেন যে এসে বলতে হবে কবে থেকে এই নাগরিকত্ব বিল চালু হবে। অমিত শাহর মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে তারা শুনতে চান। সেটা হবার পরেই কিন্তু তিনি আবার পুনরায় রাজনীতির প্রসঙ্গতে বা বিজেপির কর্মসূচিতে আসবেন। কিন্তু তিনি স্পষ্ট করে যেটা কৈলাস বিজয়বর্গীকেও জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বরে নয় জানুয়ারিতে মিটিং হোক, কিন্তু নির্দিষ্ট এমন একটা দিনে হোক যেখানে অমিত শাহ নিজে আসবেন এবং সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষকে এসে জানাবেন। তোমাকে ধন্যবাদ। শান্তনু ঠাকুর এবং কৈলাস বিজয়বর্গী কি বলছেন শুনবো। সিএ ইমপ্লিমেন্ট হবে সেটা যদি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসে ঘোষণা করেন তাহলে আমাদের ক্ষেত্রে বার্ডেন থাকে না। তো আমরা চাইছি স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী এসে সেটা ডিক্লেয়ার করুক সমগ্র মতুয়া সমাজের কাছে, সেটাই আমাদের সেটা আমরা চাইছি। আর সেই প্রস্তাব আজকে ওনাদের কাছ থেকেও পেয়েছি, আমরাও দিয়েছি যে ডিক্লেয়ারটা উনি নিজে করে যাক, তাহলে আমাদের দায়বদ্ধতা থাকে না, আমরাও বলতে পারবো মানুষের কাছে যে অমুক দিন এটা ইমপ্লিমেন্ট হচ্ছে সোসাইটিতে। जनवरी फर्स्ट वीक में हम गृह मंत्री जी के यहाँ सभा करेंगे आके। प्रधानमंत्री जी ने खुद ने जिम्मेदारी ली है, गृह मंत्री जी ने खुद ने जिम्मेदारी ली है और एक बिल पारित कर दिया। सबसे बड़ा काम ये है, तो जब बिल पारित हो गया तो उसको एग्जीक्यूट करना है ना, बस एग्जीक्यूशन करना तो हो जाएगा। वो तो मथुआ समाज, नमो शूद्र समाज, ऐसे लोग जो पाकिस्तान, बांग्लादेश से धार्मिक रूप से प्रताड़ित होकर यहाँ पर आए, शरणार्थी की जिंदगी जी रहे हैं, उनको नागरिकता देंगे, चाहे वो कोई भी हो। हमारी जवाबदारी ये है कि हम उन सब लोगों को नागरिकता दें और हम दे के रहेंगे।